প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু অন্যরকম। কারণ হলো, আপনারা সবাই জানেন যে গুলিবিদ্ধ হয়ে জীবন মরণ সন্ধিক্ষণে রয়েছেন উসমান শরীফ হাদী। আমাদের এই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার এসেছেন, কথা বলেছেন। উসমান হাদী একটি নাম, একটি মুখ, আবার একটা প্রতীকও। আপনারা জানেন যে ঢাকা ৮ আসনে উনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই বিপ্লবের সক্রিয় তরুণ এবং সংগঠক। এমন একজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, এটুকুই যথেষ্ট ছিল গোটা জাতিকে নাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সেখানেই থেমে নেই, অনেক বিষয় সামনে আসছে। জন্ম হয়েছে আতঙ্কের এবং নানা প্রশ্নেরও। রেজাউল করিম রনি, আপনি অনেক দিন ধরে শরীফ উসমান হাদীকে চেনেন, জানেন। হাদী আপনাদের সহযোদ্ধা, কি বলবেন? হাদীকে নিয়ে যে কোনো কথা আমার জন্য বলা একটু ডিফিকাল্ট এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 10-11 সেশনের, তো ওই সময় থেকে আমরা খুব অ্যাক্টিভ মানে পাঠচক্র করা, কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা। এবং হাদী হলো কবিতা লিখত, আমি যেহেতু লেখালেখি করি, কবিতা লিখি, সেই হিসাবে হাদীর সাথে আমার পরিচয়। এবং তারপরে ক্যাম্পাসে মাঝে মাঝে আড্ডা হইতো। এবং ও তো রাষ্ট্রবিজ্ঞানে পড়তো, তো রাষ্ট্রবিজ্ঞানের ভবনের সামনেই ওইখানে আমরা বসতাম, সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনেই। তো তারপরে সর্বশেষ ঘনিষ্ঠতা যেটা বলে সেটা হলো আসলে 21-22 সালের দিকে, যখন আমরা দেখলাম যে এখানে প্রত্যক্ষ অ্যাক্টিভিটি চালানো খুব ডিফিকাল্ট, রেদার দেন আমরা শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যতটা প্রতিবাদ জারি রাখা যায় সেই চেষ্টার দিকে যখন আমরা গেলাম, তখন হাদী তখন থেকেই সক্রিয়, লেখালেখি করা, সংগঠিত করা, নতুন করে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করার চেষ্টা করা, এগুলোর মধ্যে সে করা। তো পাবলিক হয়তো তাকে 5 তারিখের পরে দেখতেছে বা চিনতেছে, কিন্তু তার পুরা পরিণত হওয়া, আমাদের সাথে হেঁটে বা আমাদের মানে কি বলবো যে একই ভাবে পড়াশোনা করা বা কোন জিনিসগুলো তার হলো প্রচণ্ড রকম জানার আগ্রহ, বিভিন্ন বই পুস্তকের ব্যাপারে জিজ্ঞেস করা যে এই বিষয়গুলো তাহলে কীভাবে পড়বো, এটা একটু ধরাই দেন রনি ভাই। এবং সে কিন্তু খুব ক্যাজুয়ালি আইসা অ্যাপিল করতো। এবং তার অ্যাপিলটার মধ্যে ধরেন মানে এত অর্ডিনারিনেস, মানে হাদী কিন্তু ওর মধ্যে যেটা হতো যে কোনো ভনিতা ছিল না। মানে ধরেন আপনি শত ব্যস্ততা, এর মধ্যে আইসা সে অধিকার নিয়ে বলতো রনি ভাই এটা একটু করতে হবে, আসেন, ধৈর্য নিয়ে যাওয়া টাইপের ব্যাপার। সো এইটাও করতে পারতো আর কি, মানে এটা তো ধরেন একটা এমন একটা যে ব্যক্তিগত স্বার্থে তো করতেছে না, এই জন্য ওইভাবে অধিকার খাটায় ওইটা করতে পারতো আর কি। তো সর্বশেষ ও একটা কবিতার বই লিখলো, লাভায় লাল শাক। তো ওই কবিতার বইটা নিয়ে সে আমাকে স্ক্রিপ্ট পাঠাইলো, বইটা করার আগে আমি দেখলাম সেখানে পার্শ্ববর্তী দেশের আগ্রাসন, কাঁটাতারের ফলে এবং কাঁটাতারে যে আমাদের নাগরিকদের লাশ ঝুলে থাকে সেগুলোর একটা পয়েট্রিক বর্ণনা, সেখানে খুব ফ্যাসিনেটিং কবিতা। এবং পুরা কবিতাগুলোর মধ্যে কবিতার শিল্পমান টান এগুলো নিয়ে অনেকের অনেক আপত্তি থাকতে পারে, কিন্তু ওই সময়ের বাংলাদেশের যে যাপিত বাস্তবতা তার পুরো চিত্রগুলো ধরা। তো আমি বললাম, দেখো, এই ধরনের কবিতা আমাদের অন্তত এই কারণেও থাকা দরকার যে আমরা যে সময়গুলো পার করে আসতেছি দুঃসহ ফ্যাসিবাদের মধ্য দিয়ে, সেই সময়ের একটা পয়েট্রিক নিদর্শন থাকতে পারে। তো তখন আমি বললাম যে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বইটা তো মেলায় বের করতে পারবে কিনা, কারণ মেলায় যেভাবে পুলিশিং করা হচ্ছিল হাসিনার আমলে, বই মেলায় কি কি বই বের হবে তা এটা আগে পুলিশ দেখে নিত, তো করতে পারবা কিনা আমার সন্দেহ আছে। আমি পারবো, আমার মতো করে আমি করে ফেলবো, ওইখানে আমরা পুলিশি এগুলোর মধ্যে যাব না, আমরা আমার মতো করে বের করে স্টলে দিয়ে আমরা আমাদের মতো করে বিক্রি করব, আপনি একটু আসেন, বইটা উদ্বোধন করতে হবে, আপনারা এটা উদ্বোধন করতে চাই। তো আমি তো বইমেলায় নিষিদ্ধ এই 17 সাল থেকেই, হাসিনার আমলে আমাকে ঢুকতে দেওয়া হয় না, যে কারণে আমি বইমেলাটাকে একটা চেতনার আয়োজন বলছিলাম, মাসব্যাপী গণহত্যাকারী বা ফ্যাসিবাদী চেতনা শক্তিশালী করার একটা সাংস্কৃতিক আয়োজন হিসাবে এটা আমি একটা বইমেলা একটা বুলেটিন বের হইতো, সেখানে একটা লেখায় আমি এটাকে একটা এটার সাথে শিল্প সাহিত্য,
আবার আমাদের বই সংস্কৃতির উন্নতির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো আওয়ামী সংস্কৃতিকে শক্তিশালী করা। এই জন্য আমাকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল 18 সাল থেকেই। তখন আমাদের এমন অবস্থা যে আমাদের কোনো সাংগঠনিক শক্তি নাই, আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা, নিরাপত্তা আমরা যে কোনো সময় ধরেন গুম হওয়া, খুন হওয়া এই ধরনের আতঙ্কের মধ্যে থাকতাম। তো ফলে ওই বইটা আমি আসলে উদ্বোধন করতে যাইতে পারিনি। তা বলছিলাম তুমি তোমার মতো করে ফেলো, পরে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ইয়ে করবো। তারপরে তো গণঅভ্যুত্থানের সময় চলে আসলো। গণঅভ্যুত্থানের মধ্যে সে তার মতো করে সক্রিয় হয়ে গেল, আমরা আমাদের মতো করে অ্যাক্টিভিটি চালালাম, লেখালেখি, সচেতনতা তৈরি করা, থাকা। তো অভ্যুত্থানের পরে সে ইনকিলাব মঞ্চ যখন গঠন করে তখনও আমার সাথে কথা বলে যে রনি ভাই আপনার কিন্তু থাকতে হবে। আমি বললাম দেখো আমি তো সাংগঠনিক মানুষ না, তোমরা সংগঠন করো, আমি ইন্ডিভিজুয়াল লেখক, সাংবাদিক, ওপিনিয়ন মেকার এই হিসাবে আমার কাজটা করে যাই, তোমরা তো সাংগঠনিকভাবে করো। তারপরে আমি এই গত আপনার 7 নভেম্বরের প্রোগ্রামে আমি ইনকিলাব সেন্টারে বক্তৃতা করছি 7ই নভেম্বর নিয়ে। আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমার পাশের বাম পাশের সিটটাই ছিল হাদির বসার কথা, সিটটা আমরা পরে খালি রাখতে বললাম। তাহলে সব মিলে 5 তারিখের পরে হাদিকে এইভাবে গুলিবিদ্ধ হইতে দেখা, এটা আমার কাছে ডেসক্রাইব আপনি মানে কি আশা করেন, মানে আমি কি বলবো আর কি। এটা আমার আসলে, এটা আমি বলতে পারি যে আমাদের একটা মানে সম্মিলিত ব্যর্থতা, এবং আমরা 5 তারিখের পরে এই কাঠামোর মধ্যে যাওয়ার জন্য আমরা কম বেশি কালেকটিভভাবে দায়ী। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, আপনার রাজনৈতিক বিশ্লেষণ করেন, কলাম লিখেন, আপনি এই ফেসিবাদের বিরুদ্ধে একটা সক্রিয় মুখ ছিলেন, টকশোতে গিয়ে কথা বলতেন এবং খুব সাহসের সঙ্গে, এবং সেই সাহসের একটা পরিণতি আমরা দেখেছি। ঠিক জুলাই বিপ্লব আগ মুহূর্তে আপনি অ্যারেস্ট হলেন, কারাগারে আপনাকে নিয়ে যাওয়া হলো। আমরা জানি যে আগস্টের পতনটা ছিল আসলে দ্বিমুখী, ফলে পতন শুধু একটি দলের নয়, একটা প্রভাব নির্ভর রাজনীতিরও হয়েছে। বছরের পর বছর জমে থাকা ক্ষোভ সেদিন বিস্ফোরিত হয়েছিল। সেই বিস্ফোরণের সামনের সারিতে ছিলেন হাদি। তিনি স্পষ্ট বলতেন, বাংলাদেশ কারো করিডোর নয়, কারো বাজার নয়, কারো নিরাপত্তা বেল্ট নয়। ভারতের আধিপত্যবাদ নিয়ে হাদি ছিলেন সরব, সংখ্যা, তথ্য, দলিল সব সামনে এনে তিনি প্রশ্ন করতেন। বলতেন যে অসম চুক্তি কেন, একতরফা সুবিধা কেন, সীমান্তে হত্যা কেন। এই প্রশ্ন শুনে অনেকের ঘুম হারাম হয়েছিল, কারণ তিনি শুধু কথার মানুষ ছিলেন না, উনি মাঠেও কাজ করেন। দিন রাতে মানুষকে তিনি সচেতন করেন, ঘুম ভাঙান, ভাবতে শেখান, জনমত তৈরি করেন। এবং আপনি জানেন যে আগস্ট বিপ্লবের পর হাদি কিন্তু থামেনি, বরঞ্চ আরো শক্তিশালী হয়ে মাঠে ছিলেন। তার গতি আরো বেড়েছে। তার ভাবনাটা অনেকটা এরকম ছিল যে পতন ঘটেছে ঠিকই, কিন্তু প্রভাবের ছায়া এখনো রয়েছে, সেই ছায়া যেন ফিরে না আসে, এটা ছিল তার একটা বড় লড়াই। এই কারণে আমরা বলছি যে হাদি আজ তাই একটা সতর্ক সংকেত, সতর্ক ঘন্টা বলুন, যাই বলুন। আমাদের মনে হয় তিনি যেন বলছেন যে জেগে থাকো, শূন্যতার সুযোগে পুরনোরা আবার সে জায়গা দখল করতে পারে। ডক্টর সায়ন্ত, আমরা কি আদৌ জেগে আছি? অনেকগুলো টক শোতে বিভিন্ন জায়গায় হাদি আমি কাছাকাছি বসেছি, কথা বলেছি। হাদিকে অনেক সময় ওর একটু রাগী গলায় বা একটু চড়া গলায় কথা বলার জন্য অনেকে এটা নিয়ে বলতেন যে বাচ্চা ছেলে এইভাবে বলে। সেটা নিয়েও হাদিকে বলতাম যে বয়স কম, আপনাকে অনেক দূর যেতে হবে, সুতরাং আপনি নিজেকে কিভাবে পোট্রে করতে চান, আপনি কি ওদের মতো হতে চান না এর মতো না ওর মতো, এটা সেট করেন, করে ওই ধারায় ওইভাবে কথা বলা শুরু করেন, লেখা, কাজ করা এরকম। তা আমি চাই যে আল্লাহ তাকে ফিরিয়ে দেখ আমাদের মাঝে, এবং যেন আবার এরকম পাশাপাশি আমরা বসতে পারি, এই প্রার্থনা দিয়ে শুরু করছি। এখন হাদির বিষয়টা হচ্ছে, আপনি যে কথাগুলো বললেন, হাদির কথা বলার আলাদা একটা ধরন ছিল, যেই ধরনটা অনেকের সঙ্গেই মিলত না, এবং না মেলার কারণও ছিল। একদিকে ওর মধ্যে দেশপ্রেম, ইসলামের প্রতি আনুগত্য, দেশের মানুষের বিশেষ করে নিপীড়িতদের প্রতি ওর কমিটমেন্ট, এটা ছিল স্ট্রং। এবং সেই ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোর যেরকম অনেক ভেবেচিন্তে কথা বলে তারা, বা বলতে হয় যে এর বিরুদ্ধে এইটা বললে
আমরা ভবিষ্যতে নয় লাভ ক্ষতি কি লাভ হবে, ক্ষতি কি হবে, হিসাব নিকাশে মিলবে কিনা, আমাদের ক্ষমতায় আসা না আসা কিংবা রাজনীতি করা হোঁচট খাওয়ার বিষয়ে জি। আমরা কোনো ঝুঁকিতে পড়ব কিনা। হাদি যেহেতু একজন তরুণ, তার একটা ইনকিলাব মঞ্চ করে সে কিছু তরুণদের নিয়ে তার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ফলে তার ওগুলো ভাবতে হতো না, এগুলো ভাবতো না। সেই বিবেচনায় হাদির কথার মধ্যে একটা যে বিদ্রোহ ছিল, দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেইটা বাংলাদেশে অনেকের কথায় খুঁজে পাওয়া যায় না ঠিক এইভাবে। কেউ কেউ বললেও যদি কিন্তু দিয়া কৌশল করে বলে, হাদির ওইরকম কোনো কৌশলের প্রয়োজন হয়নি, যে কারণে খুব অল্প সময়ে হাদি খুব আলোচনায় এসেছিল, অনেকের কাছেই এই বাচ্চা ছেলেটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। কিন্তু তারপরেও হাদি এমন কোনো ফিগার হয়ে ওঠেনি সম্ভবত যে হাদিকে মেরে ফেলতে হবে কারো প্রতি থ্রেট বলে। বরং আমার মনে হয় বাংলাদেশের সামগ্রিক জুলাই পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতিকে অথবা যারা বাংলাদেশপন্থী হয়ে রাজনীতিকে এগিয়ে নিতে চায় তাদের প্রতি একটা থ্রেট তৈরির জন্য হাদিকে বলির পাঠা বানানো হয়েছে। হাদি কথা বলতো, লিখতো, কার্যক্রম চালাতো, কিন্তু তার সাংগঠনিক সক্ষমতা, বলয় কিংবা তার ইনফ্লুয়েন্স এমন কিছু ছিল না যে কোনো শক্তির প্রতি সে এখনই থ্রেট হয়ে উঠেছে। বরং মানুষকে সে বলতো বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে সে বয়ান তৈরি করত। কিন্তু যদি মানে কোনো গোষ্ঠী বা কোনো দেশ তাদের প্রতি থ্রেট হিসেবে নিয়ে খুন করত, তাহলে এখানে বিএনপির বড় কোনো নেতাকে কেন খুন করলো না? জামায়াতের কোনো নেতাকে, প্রার্থীকে কেন খুন করলো না? এনসিপির আলোচিত কাউকে কেন খুন করলো না? কিংবা অন্যান্য যারা ওই বা কোনো গোষ্ঠীর প্রতি সরাসরি থ্রেট, তাদের কেন টার্গেট করা তারা হলো তো না? এখন ভোটের রাজনীতিতে নেমে পড়েছে বলি, এবং প্রথম সেখানে টার্গেট ফ্যাসিস্টরা হিসেবে তাদের খুব জামাই আদরে রাখার চেষ্টা করছে, আমরা যাদের কথা বললাম। না, সবাই দুই রাখার চেষ্টা করছে তা না, হাদিরা করছে না কারণ এই সবাই- সংঘটা তৈরি না, হয়েছে। সবাই সেই চেষ্টা করছে ব্যক্তিভাবে, তাও না। কিন্তু হাদিকেই কেন টার্গেট করা হলো? কারণ হচ্ছে এখানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা জি, যায়। জি। হাদি শক্তিশালী কোনো সংগঠনের সদস্য না বা নেতা না, হুম। যে হাদির উপরে এই টার্গেট করলে শক্তিশালী কোনো দলের কোনো প্রার্থীকে মারলে তার যে ঢেউ উঠতে পারতো বা পারে, হয়তো এইখানে শুরুতে উঠলে আস্তে আস্তে মিয়ে যাবে, সেটা উঠবে না, এই ধারণা তাদের মধ্যে থাকতে পারে যারা ঘটিয়েছে। দুই হলো, হাদি ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটি আসনে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতার বিপরীতে প্রার্থী, তাকে কিল করতে পারে, যারা করেছে তারা তো কিল করার উদ্দেশ্যেই বলছে, সেই জন্য আমি খুন করা শব্দটা বলছি। হুম। হাদিকে খুন করতে পারলে ওই দলকে কিভাবে ওই বিতর্কিত করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায় সেই জায়গায় আনা যেতে পারে। এতে করে ওই দলের সঙ্গে তরুণদের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে। আপনি কিছু সিমটমও দেখেন, কালকে এই ঘটনার পরে মির্জা আব্বাস সাহেব যখন দেখতে গেলেন, ওইখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া যারা যারা দেখিয়েছেন, তার বিপরীতে যদি তার কর্মীরা কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভুলক্রম দেখিয়ে ফেলতো এবং একটা সাংঘর্ষিক অবস্থা হতো, তাহলে কিন্তু যারা যে ওই উদ্দেশ্য যাদের ছিল যে বিএনপির সঙ্গে তরুণদের একটা সংঘর্ষের উদ্দেশ্যে লাগিয়ে দেওয়া, সেটা কিন্তু সফল হয়ে যেত। কিন্তু মির্জা আব্বাস এবং তার সঙ্গে থাকারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, ইমোশনাল অবস্থা প্লাস এই রাজনীতির মধ্যে রাজনীতি থাকতে পারে, এই অবস্থায় ধৈর্য ধরাই একমাত্র উপায় এবং দোয়া করা হাদির জন্য। মির্জা আব্বাস এমন পর্যায়ের নেতা, তার কোনো প্রতিপক্ষ প্রার্থীকে এইরকম কিলিং এর দিকে যাওয়ার মতো কোনো প্রয়োজনীয়তাই আমার এখন নেই। প্রশ্ন ছিল অন্যরকম। আমি আপনার প্রশ্নে জি, জি। আসছি, প্রয়োজনীয়তা নেই, প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য বলছি। এই প্রয়োজনীয়তাই মির্জা আব্বাস বা বিএনপির নেই, বরং এরকম ঘটনায় কোনোভাবে ন্যূনতম সম্পৃক্ততার প্রমাণ বেরিয়ে আসলে এই দল এবং ওনার যেই ক্ষতি হবে সেই খেসারত সারা জীবনও পূরণ করতে পারবে না। সুতরাং মির্জা আব্বাস এই লেভেলের নেতা না যে এইরকম সিলি মিস্টেক তার দ্বারা বা তার দল দ্বারা হতে পারে। সেই বিবেচনায় যেই পক্ষটি এটা করেছে তাদের মাথায় এই একটা উদ্দেশ্য থাকতে পারে যে বিএনপির সঙ্গে এদের একটা আপনি তো রাজনীতি নিয়ে আসলেন, আসলে রাজনীতির চেয়ে বড় এরপর জিনিসটা বলি হলো- জেগে আছি কিনা। হ্যাঁ,
যদি আমরা জেগে থাকতাম তাহলে এরকম একটা ঘৃণ্য হত্যাকাণ্ডের অ্যাটেম্প নেওয়ার পরে এইখানে কিন্তু ভার্চুয়াল মিডিয়ায় যেসব ভিডিও দেখছি, যেসব জি। বিবৃতি দেখছি, যেসব বিপক্ষ দেখছি, এটা হতো যে না। দোষারোপ দেখছি, এই বিভেদকে উস্কে দেওয়া দেখছি, এটা হতো না। আমি এই প্লটটা এই জন্য আনলাম যে যারা করেছে তারা খানিকটা সফল ইতিমধ্যে হয়ে গেছে, যে বিএনপির সঙ্গে এই শক্তির বিভেদ বাড়লে যে উদ্দেশ্যে করেছে তারা সেটা এগিয়ে নিতে পারে। আরও এই মুহূর্তে হাদির জন্য দোয়া করার সময়, চিকিৎসকরা হাদির জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেবেন সেই সময়, জি। এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আমাদের এখানে ক্রাইসিস তৈরি হলে গণ অভ্যুত্থানের পরে যখন সবাই এক জি। হয়ে যেত, সেরকম এক হওয়ার সময়, এবং এক হয়ে আর একজনও যেন হাদির পরিণতি বরণ করতে না হয়, সেটা জামাত জি। ইসলামের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, নির্দলীয় হোক, বা Right. অন্য কোনোর হোক, বা এখানকার রনি ভাই হোক, আমি হই, আপনি হই, সেটা হতে দেয়া যাবে না। জি। এটাকে বলে জেগে থাকা। সেই জেগে থাকার যেটুকু আমরা বিভেদ তৈরি করেছি বা ঝিমিয়ে পড়েছিলাম, জি। সেটার যে পুনর্চেষ্টাটা, সেই চেষ্টায়ও কিন্তু এই বিভেদ সৃষ্টির প্রচেষ্টাটা, এই যে বিভিন্ন বক্তব্য এবং দোষারোপের রাজনীতি, এই রাজনীতির দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে সবার এখন এক জি, জি, হতে হবে, জি, জি। এবং তদন্তে খুব দ্রুততার সঙ্গে বের করে এনে যারা এটা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে, এবং এই পেছনের যে গডফাদার হুম। তাদের বের করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। হাদি বলতেন যে আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য। কিন্তু ধরেন আমি 5 বছর বাঁচলাম, সেটার মধ্যে দিয়ে যদি আগামী 15 বছর ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেক দিন বেঁচে থাকার কি সাফল্য। ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এনেছেন, এবং আমরা জানি হাদি জিয়াউর রহমানকে খুব পছন্দ করতেন, এবং জিয়াউর রহমানের হাঁটার কথা বলেছেন। হাদি বলছিলেন যে আমি এবং আমার টিম সেদিন ব্যাগের মধ্যে জুতা নিয়ে একটা শপিং মলে ঘুরছিলাম, কারণ পা ফুলে গিয়েছিল। আমি হাদিকে নিজেও দেখেছি, ওর পা ফুলে গিয়েছিল প্রতিদিন হাঁটার কারণে। হাদি খুব স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমরা সারা বাংলাদেশের 56 বর্গ মাইল হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটি স্বাধীন সার্বভৌমত্ব সততার বাংলাদেশ তৈরি করতে চাই। রেজাউল করিম রনি, ইনসাফের পথে হাঁটাটাই কি হাদির জন্য অপরাধ হয়ে দাঁড়ালো? কখনো কখনো তো অপরাধী, যখন বেইনসাফি একটা নিয়ম হয়ে যায়, যে ভূমিতে অন্যায় ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে ইনসাফের পথে হাঁটা তো বিশাল সমস্যা, বিশাল ত্রুটি। তো দেখেন, আমরা এই জন্য আপনার সাথে আমরা বারবার বলছি যে আমরা এটা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, হাসিনা চলে গেছে কিন্তু তার তাবৎ কাঠামোটা রয়ে গেছে। এই তাবৎ কাঠামোটা ভাঙার সংগ্রামটা লম্বা, এবং সেই তাবৎ কাঠামো ভাঙার জন্য 56,000 বর্গ মাইল হাঁটতে হবে। এই ইনসাফের ব্যাপারটাকে মূলধারার মধ্যে আনতে হবে। বেইনসাফিটা যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছে, সেটাকে সরিয়ে ইনসাফের সাংস্কৃতিক পরিমণ্ডল যদি না হয়, তাহলে তো আপনি গণতান্ত্রিক উত্তরণে আপনার পুরো জনগোষ্ঠীকে নিতে পারবেন না। এবং মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করার জন্য একটা খুব সাধারণ একটা গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান, কিন্তু সেও তার চৈতন্যবোধ, তার স্পিরিট, তার দেশপ্রেম, তার কাণ্ডজ্ঞান, মানুষের প্রতি কমিটমেন্টে সেও যে জাতীয় চরিত্র, এটি তো গণ অভ্যুত্থানের অর্জন। সেই গণ অভ্যুত্থানের অর্জন সে তো 56 মাইল হাঁটতে চাইবেই,
সে তো চাইবেই যে তার এই যে আপনার যে যেটাকে আপনি বলেন যে তার যে ইনসাফের প্রতি যে আকুতি, তার যে স্পিরিট, এটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়াই দিতে চাইবে। সেই ছড়াই দিতে চাওয়ার মধ্য দিয়েই তো আপনার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে ইনসাফের বাংলাদেশ করা, মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করা, হ্যাঁ, সেটা আপনার কায়েম হবে। যেন আওয়ামী লীগের আমলে মর্যাদাবোধ ছিল কার? শুধুমাত্র আপনি যদি ফ্যাসিস্টদের দোসর হন, শুধুমাত্র যদি আপনি ওই লুটপাটের সিন্ডিকেটের, ওই অলিগার্কির অংশীদার হন বা তাদের অংশীদারদের অংশীদার হন, এর বাইরে বাকি মানুষ তো প্রজা ছিল এই দেশে, তাদের কোনো মর্যাদাবোধ ছিল না। ফলে মানুষের মর্যাদাবোধ ফেরানোর জন্য আপনার এই গণঅভ্যুত্থানের অর্জন 15 মাসে খুব বেশি তেমন কিছু হয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা অর্জন খুবই সিগনিফিকেন্ট হয়েছে। সেটা কি? সেটা হলো সলিডারিটি। যে ছেলেটা বিসিএসের চাকরির জন্য জীবনে বসবেও না, সেও যে রাস্তায় নেমে গুলি খাইলো, বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইলো, এই সলিডারিটি হলো আপনার অর্জন। যার কোনো পদের আকাঙ্ক্ষা নাই, যে সরকারের কোনো সুযোগ সুবিধা নিবে না, কিন্তু সে কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে নামলো এবং অনেকেই মারা গেল, স্কুল কলেজের ইউনিভার্সিটির বাচ্চারা। এবং সেখানে আপনার রাস্তার হকার থেকে শুরু করে আপনার ছিন্নমূল শিশু থেকে শুরু করে এলিট সোসাইটির গুলশান বনানীর রিপাবলিকের লোকজন আপনি দেখতে পাচ্ছেন। তো ফলে এই যে সলিডারিটি আপনি অর্জন করলেন, এই যে টাইমিং আমরা এক হয়ে গেলাম, ইউনিটি, যে না এভাবে অন্যায় করে গুলি করে মারা যাবে না, এই যে আমি নিজে নিয়ে নিলাম পেইনটা, মুগ্ধ সাইদের পেইনটা যে আমি নিজে ফিল করলাম, এটা আপনার অর্জন। এইটাকে আপনি কন্টিনিউ করতে পারলেই নেশন দাঁড়ায় যায়। নেশন দাঁড়ানো তো আহামরি ডাইল ভাত। জি জি রাজাল কুম, আমি আপনার সাথে একটু রিলেট করতে চাই একটা বিষয়। সেটা হলো যে শরীফ ওসমান হাদির বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন, এরকমই একটা ভাবনার কথা হাদি কিন্তু বলেছিলেন। উনি বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। অনেকেই বলছেন যে আজকে যে সংকট বাংলাদেশে চলছে, এ থেকে উত্তরানোর জন্য এমন কিছু তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত সাহসী কণ্ঠস্বরের খুব বেশি প্রয়োজন। ডেফিনেটলি। এবং আপনি এই যে একটু প্রথম আলোচনায় যেটা বললাম, যে গণঅভ্যুত্থান যেটা আপনার সাডেনলি দেখলেন আপনাদের সামনে হাজির হইল, বেসিক্যালি এটা সাডেনলি হাজির হয়নি। পলিটিক্যালি বক্তব্য বয়ানের মধ্য দিয়ে প্রতিবাদ জারি রাখা লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলো একদম একইভাবে। হাসিনার আমলের পুরা তরুণ তো মুজিবিজমের কাল্টের মধ্য দিয়ে বের করে দেওয়া, শেখ মুজিব, জয় বাংলা, এগুলো একটা আমার প্রশ্ন ছিল এই ধরনের সাহসী তরুণের আমি আসতেছি। ফলে এটা তো ধরেন একটা কালচার তৈরি করে ফেলছিল, ফ্যাসিবাদের কালচার হয়ে গেছিল। সেই কালচারের বাইরে এই ধরনের সচেতন তারুণ্যকে উজ্জীবিত রাখার একটা কাউন্টার কালচারাল প্রচেষ্টা সমাজে জারি রাখতে হয়েছে দীর্ঘ সময় ধরে। যারা জারি রাখার সংগ্রামী কাজটা করছে তাদেরই অন্যতম একজন হলেন শরীফ ওসমান হাদি। ফলে এই যে আপনি যে প্রশ্নটি করলেন, ফলে হাদির মতো লোকরা জানে যে এই সংগ্রামী স্পিরিটটা হাদি শুধু একটি নাম মাত্র, কিন্তু একটি একক সংখ্যা না, লক্ষ্য হাদি। এবং ধরেন আপনি যে কোনো মুক্তির এই জাতির মুক্তির আকাঙ্ক্ষায়, হ্যাঁ, আপনি লক্ষ লক্ষ মানুষের নাম পাবেন, হয়তো অনেকের নাম আমরা জানবো না, কিন্তু মানুষ দাঁড়াবে, হাদি দাঁড়াবে, অথবা হাদির নামে অন্য নামে দাঁড়াবে। এবং সে অবশ্যই তার উত্তরপুরুষ যারা, তার পরবর্তী প্রজন্ম যারা, তার সন্তান, তার ভাই, এইভাবে দাঁড়ায়। এটা লিগেসি, এটা বিদ্রোহের লিগেসি, এটা সংগ্রামের লিগেসি, এটা মুক্তির আকাঙ্ক্ষার লিগেসি। এই লিগেসি থাকে। আপনার ধরেন এই জন্যই তো আমরা বললাম 24 আপনার কী করছে, আপনার রাজনৈতিক মুক্তি এবং আপনার পুরো আওয়ামী ইতিহাসের মধ্যে আমরা ছিলাম। আমাদের মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা এটা একটা পারিবারিক সম্পত্তি বানাই ফেলছিল। ফলে আপনার পুরো ইতিহাসের মুক্তি ঘটানোর একটা সুবর্ণ সুযোগ আমরা 24-এ পেয়ে গেছি, তাই না? তো ফলে এবং এই 24-এর এই আকাঙ্ক্ষাকে যদি এখন আপনি এই যে রাজনৈতিক দলগুলো তারা যদি নিজেদের দখলদারিত্বের সংগ্রামে বা আপনার এই কামড়াকামড়িতে ব্যস্ত থাকে, তাহলে এই গণঅভ্যুত্থানে এই যে আকাঙ্ক্ষা মুক্তির যে স্পিরিট, এটা কন্টিনিউ, এটা এর পরবর্তী প্রজন্ম, এটা প্রবাহমান। এখানে অসংখ্য প্রাণ জন্ম নিবে। কারণ হলো সত্যের এই সংগ্রামের মধ্য দিয়ে জীবনের এই যে মাহাত্ম্য, এটা ওই যে যেটা হাদি বলছে, এটা খুবই ক্লাসিক্যাল কথা, যে আপনার একটা শত শত বছর বেঁচে থাকা আর একটা ইম্প্যাক্টফুল বেঁচে থাকা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এবং যে জীবন ক্যারি করে ইতিহাস। এখানে হেগেলের কথা যদি আপনি আলোচনা করেন, ইতিহাসের কর্তা সত্তা, হ্যাঁ, অনেক মানুষ বেঁচে থাকে, অনেক কিছু জগতে থাকে, কিন্তু ইতিহাসের নির্ধারণী এপক বা আপনার উপাদান বা চরিত্র বা ক্যারেক্টার সবাই হয় না।
যেই সিলেক্টিভ কিছু মানুষ হয়ে ওঠে, জি। তাদের মধ্যে একটা কন্টিনিউশন থাকে, একটা জেনিওলজি থাকে, জি। একটা নফরনামা থাকে। জি। এই প্রতিরোধে আজকে হাদিকে যদি আপনি কাপুরুষের মতো পিছন দিক থেকে গুলি করে পরাজিত করেন, লক্ষ হাদি দাঁড়াবে, সহস্র হাদি দাঁড়াবে, এবং এইভাবে ইতিহাসের মুক্তি ঘটে। গত নভেম্বরে উসমান হাদি নিজের ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছিলেন যে দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া, তার মা বোন স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। অনেকে বলছেন যে হাদির উপর গুলিবর্ষণ ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির কামব্যাক স্ট্র্যাটেজি, ভয় সৃষ্টি করে মাঠ দখলের অপচেষ্টা। কি বলবেন? হাদি কিন্তু তাকে যে হুমকি দিয়েছে এটা গোপন রাখেনি, জি, এটা ফেসবুকে লিখেছে, পাবলিকলি বলেছে, সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছে। এমনকি আজকে একটা জাতীয় সংবাদ মাধ্যমে এরকম রিপোর্টও দেখলাম যে হাদি সহ আরও দুজন নাম বলতে পারেন কে নেতাকে, কে? একজন হচ্ছে এনসিপির হাসনাত আবদুল্লাহ, আর একজন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে হত্যার পরিকল্পনা বিদেশে বসে ইউকেতে এক ব্যারিস্টার জানতে পারেন এবং তিনি বাংলাদেশে আসেন, তাদের সঙ্গে মিটিং করেন, তাদের জানান এবং তাদের তরফ থেকে সরকারের ঊর্ধ্বতন মহলও জানানো হয়েছে। যদি এই রিপোর্টের বক্তব্য সত্য হয়, সেখানে এরকমও বলছে যে সরকারের তরফ থেকে তাদেরকে গানম্যান দেওয়ার কথা বলেছিল। এরা গানম্যান নিতে রাজি হননি, কারণ তাদের যে সাধারণ মানুষের সঙ্গে মিশে যে রাজনৈতিক প্রচারণা, এটা ব্যাহত হতে পারে, সেজন্য নিতে রাজি হননি। এটা হলো এই রিপোর্টের বক্তব্য। কিন্তু সেটা আংশিক সত্য হোক বা পুরো সত্য হোক বা যা কিছুই হোক না কেন, এদের যে ঝুঁকি আছে এটা তো আমরা জি জানতাম। জি, বা এই তিনজনের না শুধু, এরকম অন্তত 3000 মানুষের ব্যাপক ঝুঁকি আছে, 3 লক্ষ মানুষের ঝুঁকি আছে, এটা আছে। কিন্তু এই ঝুঁকি কমানোর জন্য আপনি 3 জন মানুষের গানম্যান দিলেন, এটা কোনো সমাধান? না। 3 লক্ষ মানুষকে গানম্যান দিতে পারবেন? 3000 মানুষকে গানম্যান দিয়ে বাঁচাতে পারবেন আপনি? এটা তো সমাধান না। সমাধানটা হচ্ছে এই ঝুঁকি যারা ঘটাতে পারে জি, সেই মূলটা নষ্ট করা, সেই রুটটাকে নষ্ট করা। যে তরুণরা রাজপথে ছিল, ফ্যাসিস্টকে তাড়িয়েছে, ভারতীয় আধিপত্যবাদ পতন ঘটিয়েছে, তারা এখন রীতিমতো আতঙ্কে, যেটা আপনারা বলছিলেন। আসলে জুলাই যোদ্ধারা রীতিমতো টার্গেটে পরিণত হয়েছে। আমরা দেখছিলাম যে একটি মহল শুরু থেকে এই তরুণদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায় সে অপচেষ্টা খুব পরিকল্পিতভাবে করা হয়। এবং দুঃখজনক হলেও সত্য, সে অপচেষ্টায় ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের ছত্রছায়ায় অনেক বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক যোগ দিয়েছেন এবং তারা একটা মতামত তৈরি করার চেষ্টা করেছেন যে এই তরুণরা বকে গেছে, এই তরুণরা কোনো কাজের না, ইত্যাদি ইত্যাদি। এই যে মতামত তৈরি করলেন এই তরুণদের বিরুদ্ধে, 2-1জনের বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, যেহেতু রাজনৈতিক একটা কালচার রয়েছে, কিন্তু সব তরুণরাই এই যে গণহারে তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে মেলামাইন করা, এটা আসলে প্রতিপক্ষ সাহস পেয়েছে এবং এটা প্রকাশ্যে বলছে। বিশেষ করে টেলিভিশন টক শোগুলোতে প্রকাশ্যে সবাই বলছে। কি বলবেন? আপনি শুধু এটাকে একদিকে কনফাইন্ড করে দেখছেন যে তরুণদের বিরুদ্ধে। তরুণরা যখন রাজনীতিতে যোগ দিয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা হবে, সেটা একরকম। সেটাকে এক ধাপ বাড়িয়ে উদ্দেশ্যমূলক সমালোচনা কেউ কেউ গণতন্ত্রের সুযোগ নিয়ে, বাক স্বাধীনতার জি, জি। সুযোগ নিয়ে করতে পারে। ওইটার কারণে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হবে, সেটা আমরা তৈরি হতে দেব কেন? রাইট। আপনি তো যেহেতু বাক স্বাধীনতা দিয়েছেন, আপনি সব কথাই তো স্ক্রিনিং করতে পারবেন না। না, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো বাক স্বাধীনতা বলতে ফ্যাসিস্টের পক্ষে বাক স্বাধীনতা নয়। না, পৃথিবীতে কোথাও ফ্যাসিস্টের পক্ষে পতন ঘটলে তার পক্ষে কোনো বাক স্বাধীনতা হয় না। একটা লেভেল পর্যন্ত বাক স্বাধীনতা তো রাখতে হয়, এই সরকার সেটা রাখছে। যদি সেটা বন্ধ করে দিতেন সেটা এক প্রেক্ষাপট, এবং ওই বন্ধ করার লিমিট কত দূর হবে, কথা বলা, গণতন্ত্র, এটা তো আসলে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেইখানে অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এগুলাকে স্ক্রিনিং করে সতর্ক বার্তা থাকা দরকার। কিন্তু সেই বক্তব্য বা বয়ানের জন্য সেটাকে ব্যবহার করে খুনোখুনির মতো পর্যায়ে যেতে পারে, সেইটা যাতে না পারে, সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর সংঘবদ্ধভাবে দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি। শুধু কারো বক্তব্য বন্ধ করাটাই দায়িত্ব ছিল না,
এই বক্তব্য কতটুকু চলতে দিবেন, আপনি কোন রেঞ্জ পর্যন্ত এইটা সহনশীল রাখবেন, সেটা যেমন একটা জরুরি বিষয়, পাশাপাশি এই বক্তব্যের কারণে কেউ অস্ত্র তুলে নেবে, খুন করবে, আর সেখানে তরুণদের টার্গেট করবে। আজকে মনে করছেন আপনি কনফারেন্স বলে এই তরুণদের বিরুদ্ধে বলা হয়েছে, কেউ কেউ বলেছে তাদের টার্গেট করেছে, রাজনৈতিক দলের বিরুদ্ধেও তারা বলে, এখানে একটা জিনিস তারা শুধু তরুণদের বিরুদ্ধে বলে। একটা উদাহরণ দিই। তাহলে কি বয়স্করা এই পার ফেসিস্টকে- পাবে, মধ্যবয়সীরা পার আমি পাবে? একটা বলি, ফেসিস্টদের ঠেকানোর জন্য, ফেসিস্টের ভিত্তিমূল ভেঙে দেওয়ার জন্য তরুণরা যখন উদ্যোগ নিয়েছে, তখন কিন্তু কেউ এটাকে মব বলেছে, না। এবং মব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। না, একটা হচ্ছে এবং গিয়ে এরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মব হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, শাহবাগে। সেই প্রসঙ্গে কিন্তু কেউ টানে না। শাহবাগে মব হয়েছিল, কিভাবে সেই আদালতে কিভাবে একটা আইনকে বদলে দিতে বাধ্য জি, জি। করেছে তারা, অথবা একটা পাতানো খেলা ছিল, সেইটা নিয়ে বহু আলোচনা হয়েছে। এমনকি ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে সাহস নিয়েই আজকের তরুণরা যেমন বলছে, আমরা এরকম অবশ্যই বলছেন, টেলিভিশনে কিন্তু আমি- অনবরত বলেছি, কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে সেই মব হতে দেওয়া যাবে না। জি। কিন্তু সেই মব দিয়েও এই মুহূর্তে যদি রাষ্ট্র পরিচালকরা সক্ষম হতো এবং এই বিশ্বাস আমাদের মনে আনতে পারত যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আমরা বিচার করব, Right. তাহলে কিন্তু এই মবের প্রয়োজন হয় না। এই মবটাকে এনকারেজ করার কিছু নাই। এই মবকে আমিও সাপোর্ট করি না, অতীতের মবকে সাপোর্ট করিনি, সবসময় প্রতিবাদ করেছি। এখন কেউ করলো সেটাকে আমি সঙ্গত মনে করব না, এই কারণে যে আমি চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, জি, জি। যেই রাষ্ট্রে আপনি আমার গায়ে হাত তুলবেন না, আমি আপনার গায়ে হাত তুলব না। আমি অপরাধ করলে রাষ্ট্র পরিচালক বা আইন শৃঙ্খলা রক্ষাকারিণী বিচার করবে, আপনার বেলাও তাই হবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে অতীতে সেটা হয়নি বলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং প্র্যাকটিস চলেছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন পক্ষ, সব দল, সব মতের, এমনকি ব্যক্তিগত নিরীহ লোকরাও আইন হাতে তুলে নিয়েছে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে যদি এটা করতে পারি যে অপরাধীর একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, Right, তদন্ত right. সাপেক্ষে আপনি আইন হাতে তুলে নেন, তাহলে তো আর মবের দরকার নাই। আমরা যে রাষ্ট্র ব্যবস্থা চাই একদিনে হবে না, কিন্তু তার লক্ষণটা জি, তো জি। দেখতে চাই, তার চেষ্টাটা দেখতে চাই। রাজনৈতিক দলগুলো, সরকার পরিচালনায় যারা, মিডিয়া, কোনো সেক্টরেই আমরা জি। আমাদের চাওয়ার ধারের কাছের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এটা হতাশার, কিন্তু সময় ফুরিয়ে যায়নি, Right. এখনও সময় আছে। হাদির এই যে গুলি খাওয়া, সেটাও যদি আমাদের জন্য একটা প্রকৃত শিক্ষা হয় যে আজকে এক তরুণের গায়ে, প্রতিবাদী তরুণের গায়ে গুলি লেগেছে, এই গুলিটা এখানেই থেমে থাকবে না, কালকে আপনার গায়ে লাগবে, পরশু আমার গায়ে লাগবে। ফ্যাসিবাদের তাদের অথবা তাদের প্রভু রাষ্ট্র অথবা এই দেশে যারা সুবিধাবাদী রাজনীতি করতে চায়, তারা আমাদের কাউকেই ছাড়বে না সুযোগ পেলে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। রেজাউল করিম রনি, ফেসিস্ট শক্তি ফিরে আসার আশঙ্কা, এটা কি বাস্তব নাকি রাজনৈতিক বয়ান? এই ঘটনার পর, হাদির উপর গুলি বর্ষণের পর তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ কি ভাটা পড়বে? ভয়মুক্ত রাজনীতি নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি, এটা কি এখন বিপদে? দেখেন, যদি আপনি আওয়ামী লীগের দিক থেকে চিন্তা করেন, 5 তারিখের পরে তারা যদি মনে করতো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তাহলে ফেরার ক্ষেত্রে তাদের উদ্যোগগুলো কি থাকতো? প্রথম উদ্যোগ থাকতো তারা সরি বলতো, প্রথম উদ্যোগ থাকতো তারা হইলো আপনার এই ভুলগুলোর নিজেদের মধ্যে তারা রিয়েলাইজেশন আসতো এবং ক্ষমা প্রার্থনার একটা আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকতো। তা না করে তারা কি মনে করে তারা আসবো ভয়ঙ্কর রূপে। এই ভয়ঙ্কর রূপে তারা তো দেখছেই ভয়ঙ্কর রূপটা, তারা 15 বছর দেখছে, জুলাই গণঅভ্যুত্থানে দেখছে,
এখন এই যে গুপ্ত হামলার যুগে বাংলাদেশ প্রবেশ করলো, এটাতে খুব বেশি অবাক হওয়ার কি আছে আমাদের? আমি যদি বলি, কারণ হইল আগের যে পয়েন্টে আমরা আলোচনা করছিলাম, আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে একটা অভিযোগ একদল আরেক দলের বিরুদ্ধে করে, ভাই নর্মালাইজ করতে হবে কেন? আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগকে নর্মালাইজ করার জবটা আউটসাইড না, শুধু ইনসাইড জব। এটা আমি বারবার বলছি। কারণ হলো আপনি মত প্রকাশের স্বাধীনতার একটা মিস ইউজ করেছেন বাংলাদেশে। সেটা কি? বিখ্যাত সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ফুরিদের একটা লেখা আছে অন টলারেন্স। আপনার অবশ্যই সমাজে ভিন্ন মতের লোক থাকবে, টলারেন্সি থাকতে হবে। আওয়ামী লীগের আমলে টলারেন্সি ছিল না, সবাইকে একদলীয় মতাদর্শের মধ্যে বাস করতে হইতো। তো টলারেন্সি ছাড়া ডেমোক্রেসি হয় না, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। ওকে, এই কারণে আপনি সরকারের সমালোচনা এলাও করলেন সমস্ত জায়গার থেকে, ইভেন সরকারি টেলিভিশন থেকে শুরু করে বেসরকারি সব জায়গায়। ফাইন, খুবই আশার কথা, স্বাগত জানানোর মতো ব্যাপার, গ্লোবালি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। এইবার মতামত, ওপেন ক্রিটিসিজম, এগুলো আহ্বান করার মধ্য দিয়ে 15-16 বছরে যাদের ভূমিকা ছিল এবং খুবই ন্যাক্কারজনক, যেই ভূমিকার জন্য তাদের বিচারের আওতায় আনা উচিত, জেলে থাকার কথা ছিল, আপনি তাদেরকে জাতির বিবেক হিসেবে হাজির করলেন। হাজির করার মধ্য দিয়ে যে নর্মালাইজ করার প্রক্রিয়া করার মধ্য দিয়ে আপনি বলেন কি এটা হলো মত প্রকাশের স্বাধীনতার নমুনা। নো, মত প্রকাশের স্বাধীনতার একটা, ওই যে অনটলারেন্সিতে বলতেছে যে একটা বিষয় আছে, সেটা হলো এইটা একটা মোরাল এজেন্সির ব্যাপার। নিঃসন্দেহে আমি আপনার মত প্রকাশের 100% সমর্থন করব, আপনি আমার 100% বিরোধী মতের হইলেও, হ্যাঁ, কিন্তু আমি দেখব গণঅভ্যুত্থানের পরে 16 বছর আপনার আমলনামা কি ছিল। আপনি 16 বছর এই অলিগার্কিকে ফ্যাসিলিটেট করছেন কিনা, আপনি এই 16 বছর এই গণহত্যাকারী ফ্যাসিবাদকে কোনো রকম প্রত্যক্ষ পরোক্ষ ভাবে শক্তি জুগিয়েছেন কিনা। যদি জুগিয়ে থাকেন, কিন্তু আপনি নিজে অপরাধী না, নিজে গুণ খুম করেন নাই, নিজে টাকা পাচারও করেন নাই, হ্যাঁ, নিজে ধরেন একটা নিরীহ আওয়ামী লীগের, আপনি আওয়ামী লীগের ভালো চান, আপনি মানে ইমানদারি, আপনি মনে করেন যে শেখ মুজিব জাতির পিতা, আপনি ইমানদারি মনে করেন যে শেখ হাসিনার চেয়ে ভালো মানুষ আর নাই। তাই এইবার আপনাকে শুধু আপনি আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি মনে করেন, তারপরে গণঅভ্যুত্থানের মধ্যে এরকম একটা শক্তির পতনের পরে এবং আপনার তার প্রভু রাষ্ট্রের দরবারে হাজির হওয়ার পরে আপনি মত প্রকাশের স্বাধীনতার নামে সেই লোককে স্পেস দিতে পারেন কিনা? উত্তর হলো না। কেননা মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের সমালোচনা সহ্য করা, এই টলারেন্সির সাথে, এই সহ্য ক্ষমতার সাথে অলওয়েজ মোরাল এজেন্সির প্রশ্নটা জড়িত। যে আপনি 17 বছর কি করেছেন, এই প্রশ্নকে ইগনোর করে যখন আপনি মত প্রকাশের স্বাধীনতার এই হরে ধরে লেভেলিংটা করে ফেলবেন, তার মধ্য দিয়েই ফ্যাসিবাদ কায়েম হয়, ফ্যাসিবাদ নতুন রূপে প্রতিষ্ঠিত হয়। এটার তাজা উদাহরণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনাকে একদিনও বলছিল যে আমি ফ্যাসিস্ট স্বৈরাচার, সে সারাদিন বলছে গণতন্ত্রের স্বার্থে আমার এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। সে সবসময় গণতন্ত্রকে, গণতন্ত্রের এই যে স্পেসটা, গণতন্ত্রের এই যে ধরেন আপনার পরমত সহিষ্ণুতার যে সক্ষমতাটা, এটাকে সবসময় ফ্যাসিস্টরা মিস ইউজ করে। বাংলাদেশের ক্ষেত্রেও 5 তারিখের পরে এই জিনিসটা হচ্ছে। এটা হওয়ার কারণে, যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হওয়ার কারণে প্রথমে হইলো ধরেন আপনার আওয়াজটাকে আওয়ামী লীগ ভোটার, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে এখানে গণতন্ত্র হবে না, এগুলো কোত্থেকে আসছে? এগুলো কি ভারত থেকে আসছে? এই আলোচনাগুলো কই উঠছে? বাংলাদেশে উঠছে, মেইন স্ট্রিম মিডিয়াতে উঠছে। ওঠার মধ্য দিয়ে কিন্তু এখানে একটা যোগ করি, এরা কিন্তু কখনো বলেনি যে 14, 18 এবং 24 নির্বাচনটা কেমন হয়েছিল, এই জন্যই তো বললাম যে তাইলে মোরাল এজেন্সির তখন বলেনি বিএনপি জামায়াতকে বাদ দিয়ে নির্বাচন সঙ্গত হচ্ছে না, এটা বলেনি। এই জন্যই যে লোকটা 16-18 বছর এই জিনিসটা বলে নাই, তার মানে তার মোরাল এজেন্সি কলাপস করছে। কলাপস করার কারণে তার 5 তারিখের পরে জাতির বিবেক হিসেবে বক্তব্য রাখার কোনো অধিকার নাই। এই জিনিসটা যখন আপনি মিস করে যাবেন, তখন হলো এই সমস্যাটা তৈরি হবে। আওয়ামী লীগকে নর্মালাইজ করার জবটা ইনসাইডলি শুরু হবে। কেন? বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি, কালচারাল ইন্ডাস্ট্রি, এটা এক অর্থে প্রো আওয়ামী ইন্ডাস্ট্রি। এটা এই 15 বছর ধরে না, 54 বছর ধরে এটা। ফলে এটা তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না। ফলে আওয়ামী বিরোধিতা বা ভারত বিরোধিতার এখানে আমরা অনেক কথা শুনি, কিন্তু এই সমস্ত মিডিয়াকে তো রাজনৈতিক ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলি প্যাট্রোনাইজ করছে। তাহলে কি দাঁড়ালো? রাইট, এই পয়েন্টে আপনি এর আগেও আমরা আলোচনা করেছি। তাহলে কি দাঁড়ালো? 54 বছরের এই যে কাঠামো, 54 বছর ধরে আপনি ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা করে শেষ পর্যন্ত আবার ঘুরে ফিরে আওয়ামী লীগের মধ্যে যে আসতেছেন, এই যে আপনার এই যে সার্কেল, এই যে চক্র, এই চক্রটা কেন হচ্ছে? কারণ হচ্ছে গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি দরকার।
সে গণতান্ত্রিক সংস্কৃতি কে তৈরি করবে, যে জি। প্রশ্ন আপনি করলেন, সেটা করার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা শুরুতেই বলেছিলাম, এই পয়েন্ট বলে এখানে আমরা শেষ করব, আওয়ামী লীগকে আপনি যদি প্রপারলি ডিল করতে না পারেন, জি জি এটা রিকনসিলিয়েশন করতে হবে, তাকে ভিকটিম বানানো জি, জি। যাবে না। এবং এইভাবে গণহত্যাকারী শক্তি হিসাবে বা ধরেন গুপ্ত হত্যাকারী সংগঠন হিসাবে তাকে যদি আপনি, তাহলে এখানে তো আপনি কিভাবে স্ট্যাবিলিটি আনবেন, যে আলোচনা এখানে আসলো। যে আমরা শেষ করব প্রপারলি জি। আপনার ফৌজদারি অপরাধের বিচার এবং যারা সমর্থক তাদেরকে রাজনৈতিক এডুকেশনের মধ্যে আনার মধ্য দিয়ে একটা স্টেবল বাংলাদেশ গঠনই পারে আপনার প্রকৃতভাবেই এই আপনার বাংলাদেশের দেশি বিদেশি যে শত্রু, সেটার কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে। ডক্টর সায়ন্ত, প্রধান উপদেষ্টা গতকাল জরুরি একটা বৈঠক করেছেন কিছু উপদেষ্টাদের নিয়ে, যেখানে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছিলেন। মূলত হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা কিছু কথা বলেছেন। যেমন উনি একটা কথা বলেছেন যে হাদির উপর এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, এটা একটা দিক বলেছেন। আর একটা নির্বাচন প্রসঙ্গ নিয়ে আসছেন। উনি বলছেন যে এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে, এবং উনি বলছেন যে আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি ভেরি পজিটিভ অ্যাপ্রোচ, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আমরা চাই 2-3 দিনের মধ্যে বাংলাদেশে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যারা, তাদের গ্রেফতার করা হোক, তাদেরকে প্রকাশ্যে এনে তাদের মুখ থেকে বের করা হোক যে বিশ্বাসযোগ্য যে বিষয়টা, তার গডফাদারকে কে উদ্দেশ্যে কারা করিয়েছে। জি, জি। আজকে যে আমরা বিবিধের ডালপালা ছড়াচ্ছি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এটা তো থামাতে হবে। জি, জি। এবং এটা থামানোর একমাত্র উপায়, যত দ্রুত আপনি এটাকে জনসম্মুখে আনতে পারবেন, এর কারণ কি, অ্যান্ড দ্য গডফাদার বিহাইন্ড দি স্ক্রিন, জি, জি। এইটা উদ্দেশ্যটা আনতে হবে। পাশাপাশি আর একটা জিনিস আমি একটু করি, রনি ভাইয়ের যে তাত্ত্বিক বিশ্লেষণে চমৎকার বিশ্লেষণ করেন, সেখানে বলছেন যে বক্তব্য ফ্যাসিবাদ পরবর্তী জামানায় তাদের বয়ান আপনি উপস্থাপনের সুযোগ দিবেন কিনা। আমি একটু ভিন্ন মত দিই। বয়ান উপস্থাপনের সুযোগ একটা লিমিট পর্যন্ত আপনাকে দিতে হবে, বরং এটার কাউন্টার বয়ান তৈরি করার ক্যাপাবিলিটি আপনাকে অর্জন এখানে করতে কিন্তু হবে। একটা- আমি শেষ করি জি, লাইনটা, জি, জি, বলেন। হ্যাঁ। তৈরি করতে হবে। ঠিক এই একই বয়ান দিয়ে কিন্তু 16 বছর জামায়াত ইসলামের কোনো কর্মী নেতাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, টকশোতে ডাকা হয় নাই, কোনো মিডিয়ায় একটা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। তাতে কি জামায়াতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনোভাবে? তাদের অগ্রগতি ব্যাহত হয়েছে? আপনাকে রাজনীতি না, দিয়ে এখানে- মোকাবেলা করতে হবে। এখানে আমি শুধু বয়ান বন্ধ করে পারবেন না, ডক্টর বরং ওই ডক্টর- বয়ানের ডক্টর- ন্যারেটিভের এগেইনস্টে না না ডক্টর আপনি সায়ন্ত, যদি আরো শক্তিশালী ন্যারেটিভ তৈরি করে আপনার সাথে আমি তাদেরকে একমত। পরাজিত করতে আপনার না সাথে আমি- পারেন, আপনার সাথে আমি তাহলে শুধু একমত, বন্ধ কিন্তু আমাদের করার প্রশ্নটা সমাধান ছিল আপনি ফেসিস্টের পক্ষে বয়ান তৈরি করতে দিবেন কিনা। না না, এই ঠিক একই কথাই তো আপনারা জি। 16 বছর ধরে আওয়ামী লীগ বলেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষে বয়ান তৈরি করতে দেব না। তাতে কি আওয়ামী জামায়াতকে ঠেকানো গেছে? বয়ান তৈরির এই কারখানা বন্ধের এই উদ্যোগ কোন দেশে সফল হয়েছে এটা আমার জানা নাই। রনি ভাই তো অনেক পড়াশোনা করেন, অনেক তাত্ত্বিক আপনি বিশ্লেষণ কি করেন, জানেন? পারলে আমি বলেন। একটা উদাহরণ দেই। জার্মানির উদাহরণ হ্যাঁ, দিলেন তো, হিটলার এবং মুসলিমের হিটলার। পক্ষে বয়ান তৈরি করার সুযোগ আছে। শোনেন, সেটা হলো পুরোপুরিভাবে সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ সেটা করেছে এই সরকার, সেই রাজনীতিবিদরা না, তাতে আমি সায় দিয়েছে। এখানে একটু অ্যাড করি। বরং আপনাকে সক্ষমতা, আমি আওয়ামী ফ্যাসিবাদের কালে আওয়ামী লীগের চ্যানেলে যখন যেতাম এবং সেখানে কোন চ্যানেলকে নিষিদ্ধ করা হবে, কোন চ্যানেলে যাওয়া উচিত না, কোন চ্যানেলে যাবেন না, এইসব আলোচনা হতো। সব জায়গায় বলতাম আপনি এভাবে আপনি যাবেন না, আর একজনকে আমার জায়গায় বসাবে, এর জায়গায় আর একজনকে বসাবে, বয়ান তৈরি উৎপাদন বন্ধ থাকবে না। বরং ক্যাপাবিলিটি অর্জন করার নিজের কর্মীদের, নেতাদের, দলের, যে ওরা যে মিথ্যা বয়ান দিচ্ছে, সেই মিথ্যা বয়ানের পাল্টা বয়ানে তাদেরকে আপনি পর্যুদস্ত করেন, জনগণ যাতে থুথু ছিটায় যে ওরা মিথ্যুক, ওরা মিথ্যা বয়ান তৈরি করছে খুনির পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যাকারীর পক্ষে। আমার অবস্থান এইটা, আমি আমার ব্যক্তিগত অবস্থান। আমি এক সেকেন্ড এটা অ্যাড করি। ডেফিনেটলি আমরা এই জন্য বলতেছিলাম কি, আওয়ামী লীগের ব্যাপারে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে আপনি বিচারের জি, জি, আওতায় আনেন, এবং যারা এটাকে একটা রাজনৈতিক ইডিওলজি মনে করে তাদেরকে পলিটিক্যালি এডুকেট করে। এই জন্য জি, জি। রিকনসিলিয়েশনের কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বলেছিলাম। জি, জি। আমরা সংগঠন হিসাবে, শান্ত ভাই যেটা বলেন, অবশ্যই সংগঠন হিসাবে আপনি যখন তাকে বিচার করবেন তখন তার রাজনীতিটা প্রশ্নবিদ্ধ হবে, তখন তার যারা সমর্থক, অন্ধ সমর্থক, তারা বুঝতে শিখবে রাজনীতি এবং আওয়ামী লীগ এক জি, জিনিস না। ফলে এই উদ্যোগটা ফ্রম ভেরি বিগিনিং
যেইভাবে নেওয়া দরকার ছিল এবং সরকারি বেসরকারি এবং রাজনৈতিক দলগুলো কোঅপারেশনের মধ্যে দিয়ে সেটা নেওয়া হয় নাই, হয়নি। বরং আওয়ামী লীগকে এতদিন যেমন বিএনপি জামাতকে যেরকম একটা ট্র্যাপ করা হয়েছে একইভাবে একটা গুটি হিসাবে রেখে দেওয়া হচ্ছে Right, ব্যবহারের right. জন্য, হুম। যেই কারণেই আজকে এই সমস্যাটা তৈরি হচ্ছে। রেজাউল করিম রনি এবং ডক্টর সায়ন্ত সাকাওয়াত, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।